গাজায় নিরীহ মানুষের উপর নির্বিচারে গুলি, রেহাই পাননি আশ্রয় শিবিরের বাসিন্দারাও। খান ইউনিসে আগুনে পড়ে 11 জনের মৃত্যু। মানবিক সহায়তায় অবরোধ বাড়াতে চায় ইসরায়েল। শুল্ক যুদ্ধ নিরসনে শির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে চান ট্রাম্প। খবর গণমাধ্যমের আগ্রহী নয় চীন। যুক্তরাষ্ট্রের কারণে ভেস্তে যেতে পারে সমঝোতা, বলছেন বিশ্লেষকরা। এবং মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু পোপ ফ্রান্সিসের। 100 বছর পর ভ্যাটিকানের বাইরে সমাহিত হচ্ছেন কোনো শীর্ষ ধর্মগুরু। শনিবার হতে পারে অন্ত্যেষ্টিক্রিয়া। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকের উপর নির্বিচার বোমাবর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সোমবার ভোর থেকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত 29 জন। খান ইউনিসে আগুনে পুড়ে 11 জনের মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় মানবিক সহায়তায় অবরোধ আরও বাড়ানোর প্রস্তাব উঠেছে ইসরায়েলি মন্ত্রিসভায়। যুদ্ধবিরতির বিষয়ে নতুন করে একটি প্রস্তাব নিয়ে আলোচনার কথা জানিয়েছে হামাস। গাজা যেন নরক যন্ত্রণার আরেক নাম। উপত্যকাটির চারপাশে ধ্বংসস্তূপ, রক্ত আর স্বজন হারানোর আর্তনাদ। স্থানীয় সময় সোমবার ভোর থেকে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। দেইর আল বালাহ, বুরেইজ শরণার্থী শিবির, জেইতুন কোনো এলাকায় রেহাই পায়নি। বাড়িঘর, বাজার, এমনকি অ্যাম্বুলেন্স আর উদ্ধারকর্মীর ওপরও চালানো হয় মুহুর্মুহু হামলা। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানায়, উপত্যকাটি ছেড়ে বাসিন্দারা অন্য দেশে যাচ্ছে এমন ভুয়া প্রচার চালাচ্ছে ইসরায়েল। গুজব ছড়ানো হচ্ছে ইসরায়েলের রামন বিমানবন্দর দিয়ে অন্য দেশে যাওয়া যাবে। এর পেছনের উদ্দেশ্য গাজা সিটি জনশূন্য করা। এদিকে সোমবারই ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, গাজার উত্তর, দক্ষিণ এবং এর বাইরেও হামাসকে তাড়া করা হবে। অঞ্চলটি পুরোপুরি আলাদা করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় মানবিক সহায়তা কর্মসূচিতে অবরোধ আরও বাড়ানোর প্রস্তাব উঠছে ইসরায়েলি মন্ত্রিসভায়। এর মধ্যেই ডানপন্থী মন্ত্রীদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সামরিক অভিযানের দাবি উঠেছে। অঞ্চলটির বর্তমান পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু আলাপ করবেন বলে জানিয়েছে একাধিক সূত্র, যেখানে প্রাধান্য পাবে যুদ্ধবিরতি, ইরান ইস্যু ও বন্দিমুক্তি। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় 3 বছর পর যুদ্ধবিরতির সুযোগে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিলেন তিনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বেসামরিক স্থাপনায় হামলা বন্ধের জন্য আলোচনায় বসতে রাজি কিয়েভ। আর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, শুধু ইউক্রেন নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গেও শান্তি বজায় রাখার উদ্যোগ নিয়েছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব নিয়ে কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 3 বছরের যুদ্ধাবস্থার মধ্যে পুতিনের এমন প্রস্তাব এবারই প্রথম। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, মস্কো সবসময় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানায়। এ সময় কিয়েভের পক্ষ থেকেও একই ধরনের মনোভাব প্রত্যাশা করেন তিনি। পুতিনের এমন বক্তব্যের পরে ব্যাখ্যা দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সাংবাদিকদের তিনি বলেন, প্রেসিডেন্ট যেহেতু বেসামরিক স্থাপনায় হামলা বন্ধের বিষয়ে কথা বলেছেন, সেহেতু তিনি দ্বিপাক্ষিক ও শান্তিপূর্ণ আলোচনার কথাই বুঝিয়েছেন। পুতিনের বক্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছেন ভলোদিমির জেলেনস্কিও। তিনি বলেন, বেসামরিক স্থাপনায় হামলা বন্ধে প্রস্তুত কিয়েভ। লন্ডনে আসন্ন বৈঠকের মূল লক্ষ্যই হবে যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ানো। সেখান থেকেই স্থায়ী শান্তির ভিত্তি গড়ে তুলতে হবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর দুই পক্ষের মধ্যে এখনও সরাসরি আলোচনা হয়নি। শান্তি প্রতিষ্ঠায় দুই পক্ষের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় সম্প্রতি মধ্যস্থতা থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন হুঁশিয়ারি রাশিয়া ইউক্রেনকে চাপে ফেলেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত সফরের প্রথম দিনেই গুরুত্ব পেল বাণিজ্য চুক্তি। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক তৎপরতার মধ্যে ভ্যান্সের এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নরেন্দ্র মোদীর বাসভবনে দুই নেতার বৈঠকে আলোচনা হয়েছে চীনের প্রভাব মোকাবেলায় কৌশলগত অংশীদারিত্ব ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও।
লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে ভারতে পা রাখেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দিল্লির পালাম টেকনিক্যাল এরিয়ায় ভ্যান্সকে অভ্যর্থনা জানায় দেশটির সামরিক বাহিনী। সফর সঙ্গী হিসেবে ভ্যান্সের সঙ্গে রয়েছেন তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্স ও 3 সন্তান। ভ্যান্সের এই সফর এমন সময় যখন যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ নতুন উচ্চতায়, পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ বিভিন্ন দেশের পণ্যের ওপর 26% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যদিও তা আপাতত 90 দিনের জন্য স্থগিত। এই বিরতির মধ্যেই দ্রুত বাণিজ্য চুক্তির চেষ্টা করছে নয়াদিল্লি। প্রথম দিনই প্রধানমন্ত্রীর বাসভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন ভ্যান্স। আলোচনায় উঠে আসে বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করা এবং দুই দেশের মধ্যে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $500 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য। এছাড়াও নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি এবং চীনের প্রভাব মোকাবিলায় কৌশলগত অংশীদারত্ব নিয়েও আলোচনা হয় দুই নেতার। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে জেডি ভ্যান্সের এই সফর কতটা ফলপ্রসূ হয় তা নির্ভর করছে আসন্ন দিনগুলোতে আলোচনার ফলাফলের ওপর। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তহবিল আটকে দেয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মামলা। মার্কিন প্রেসিডেন্টের অভিবাসন নীতির বিরুদ্ধে সরব ভারত চীনের শিক্ষার্থীরা। বিকল্প কোনো পন্থায় নয়, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সরাসরি বৈঠক করে বাণিজ্য চুক্তির বিষয়ে আগ্রহী ট্রাম্প। ক্ষমতায় ফেরার পর এখন পর্যন্ত চীনের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালাতে পারে এমন কাউকে নিয়োগ দেননি ট্রাম্প। এমনকি চীনা দূতাবাসের সঙ্গেও নেই আনুষ্ঠানিক যোগাযোগ। তবে পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী বেইজিং এমন আলোচনায় আগ্রহ প্রকাশ না করায় আটকে যাচ্ছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সমঝোতার সম্ভাবনা। যুক্তরাষ্ট্র চীন শুল্কযুদ্ধে অস্থির বিশ্ব অর্থনীতি, চলছে পাল্টাপাল্টি পদক্ষেপ। সবশেষ চীনের ওপর 145% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেন কয়েক সপ্তাহের মধ্যেই একটি চুক্তি সম্ভব, অথচ বাস্তবে সেই সম্ভাবনা দিন দিন ক্ষীণ হচ্ছে। দুই দেশের এই উত্তেজনা নিরসনে এবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও পলিটিকোর এক প্রতিবেদন অনুযায়ী দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চালাতে বর্তমান মার্কিন প্রশাসন এখনও কাউকে নিয়োগ দেননি। চীনে মার্কিন রাষ্ট্রদূত নেই, আলোচনার জন্য নিযুক্ত নেই কোনো বিশেষ দূত। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে অনানুষ্ঠানিক দূত হিসেবে কাজ করার মতো একাধিক ব্যক্তি আগ্রহ দেখালেও হোয়াইট হাউসের সাড়া মেলেনি। এমনকি চীনা দূতাবাসের সঙ্গেও নেই আনুষ্ঠানিক যোগাযোগ। হোয়াইট হাউসের এমন নিষ্ক্রিয়তায় শঙ্কা প্রকাশ করেছেন কূটনীতিক ও বাণিজ্য বিশেষজ্ঞরা। সংবাদ মাধ্যম পলিটিকোকে এক সাবেক মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প চান না কেউ তার হয়ে বার্তা বহন করুক। তিনি নিজের মতো করে প্রেসিডেন্ট শির সঙ্গে সরাসরি আলোচনা চান। তবে বেইজিং এই ধরনের আলোচনায় মোটেও আগ্রহী নয়, যেখানে প্রকাশ্যে কোনো অপমান বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়ার ঝুঁকি থাকে। এদিকে চীন এখন বিকল্প কূটনীতিতে মনোযোগী। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে জোট করতে তৎপর হয়ে উঠেছেন প্রেসিডেন্ট শি। অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের সরাসরি কূটনীতির কৌশল যতটা শক্তিশালী বলে মনে হয়, ততটাই অসাড় করে তুলছে পুরো আলোচনার কাঠামো। পাল্টাপাল্টি শুল্কযুদ্ধে এখন চীনের পালা বলে মনে করছেন তারা। অথচ বেইজিং স্পষ্ট করে বলছে একটি বিশ্বস্ত আলোচনার পথ প্রয়োজন, যা কেবল প্রেসিডেন্টদের ব্যক্তিগত কথোপকথনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। পৃথিবীর 140 কোটি ক্যাথলিকের আধ্যাত্মিক অভিভাবক পোপ ফ্রান্সিসের মৃত্যুর কারণ জানিয়েছে ভ্যাটিকানের চিকিৎসক দল। মৃত্যু সনদে বলা হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদযন্ত্র বিকল হয়ে পোপ মারা গেছেন। শত বছরের প্রথা ভেঙে পোপ ফ্রান্সিসকে সেন্ট পিটার্স ব্যাসিলিকার পরিবর্তে সমাহিত করা হবে রোমের সান্তা মারিয়া মেজুরে ব্যাসিলিকায়। 3 কফিনের ঐতিহ্য ভেঙে একটি কাঠ ও দস্তার কফিনে সমাহিত করা হবে তাকে। শান্ত বিমর্ষ সেন্ট পিটার্স স্কয়ার, সাদা পতাকার নিচে প্রার্থনায় মগ্ন শত শত মানুষ। ভ্যাটিকানের ঘোষণায় জানা যায়, স্থানীয় সময় সোমবার সকাল 7:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। এ ঘোষণার পর পৃথিবীর 140 কোটি ক্যাথলিক বিশ্বাসীর মাঝে নেমে আসে শোকের ছায়া।
মাত্র ৫ সপ্তাহ আগে দ্বিতীয়বারের মতো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পোপ ফ্রান্সিস। তার মৃত্যুর পর ভ্যাটিকানের চিকিৎসক দল জানিয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন এই আধ্যাত্মিক নেতা। পোপের মৃত্যুতে আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ভারত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপিন্স, ব্রাজিল, স্পেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন, মিশর, ইথিওপিয়া, তিব্বত এমনকি ইরান পর্যন্ত শোক জানিয়ে বিবৃতি দিয়েছে। কেউ কেউ তাকে শান্তির দূত হিসেবেও আখ্যা দিয়েছেন। ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে গত ১০০ বছরের মধ্যে ৩ কফিনের ঐতিহ্য ভেঙে একটি কাঠ ও দস্তার কফিনে সমাহিত হবেন পোপ ফ্রান্সিস। তার ইচ্ছে মতো সেন্ট পিটার্স ব্যাসিলিকা নয়, রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায় হবে শেষ শয্যা। দীর্ঘ ১২ বছরের শাসনকালে ক্যাথলিক চার্চের যৌন নিপীড়ন কেলেঙ্কারি থেকে শুরু করে নারীর অধিকার, অভিবাসী সুরক্ষা, জলবায়ু পরিবর্তন সহ নানা বিতর্কিত সিদ্ধান্তে বারবার শিরোনামে ছিলেন পোপ ফ্রান্সিস। নাদিম মারজান, সময় সংবাদ। পোপ ফ্রান্সিস খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু হলেও মুসলিম বিশ্বের সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে ছিল শক্ত অবস্থান। মৃত্যুর আগে ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন পোপ ফ্রান্সিস। বরাবরই ধর্মীয় বিভাজন, অভিবাসন সংকট ও যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি, যা তাঁকে ব্যতিক্রমী এক ধর্মগুরু হিসেবে তুলে ধরেছে বিশ্ববাসীর কাছে। বিশ্ব ইতিহাসে বহু পোপ এসেছেন, কিন্তু পোপ ফ্রান্সিসের মতো করে মুসলিম বিশ্বসহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেননি কেউ। ভ্যাটিকান পর্যবেক্ষকরা বলছেন তিনি সব ধর্মের মানুষের প্রতি প্রকাশ্যে শ্রদ্ধা জানিয়েছেন। মুসলিম বিশ্বের সঙ্গেও গড়ে তুলেছিলেন নিবিড় এক সম্পর্ক। ধর্মীয় সংলাপ ও সহনশীলতার পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি সমাজের প্রান্তিক মানুষের কথা বলেছেন বারবার, বিশেষ করে আফ্রিকায়, যেখানে তিনি শেষবার সফর করেছেন হুইলচেয়ারে বসেই। কঙ্গো ও দক্ষিণ সুদানের জনগণের কাছে এই সফর ছিল একটি প্রতীকী বার্তা। নেতৃত্ব মানে শক্তি দেখানো নয়, বরং মানুষের কাছে পৌঁছানো। তিনি সচেতন ছিলেন অভিবাসন সমস্যা নিয়েও। ২০১৩ সালের নির্বাচনের পর তার প্রথম সফর ছিল অভিবাসন প্রত্যাশীদের অন্যতম প্রবেশদ্বার ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে। সেখানে তিনি নৌকাডুবিতে নিহত শরণার্থীদের জন্য প্রার্থনা করেন। বিশ্ববাসীর উদাসীনতা নিয়েও প্রশ্ন তোলেন পোপ ফ্রান্সিস। তিনি বারবার বলেছেন শরণার্থী ও অভিবাসীরা কেবল সংকট নয়, তারা মানবতা ও সহানুভূতির পরীক্ষা। ২০১৬ সালে বিশ্বকে নাড়িয়ে দিয়ে তিনি একদল শরণার্থী ও অভিবাসীর পা ধুয়ে দেন। ধর্ম ও সংস্কৃতি ভিন্ন হলেও সবাই যে একই মানবজাতির অংশ, সে বার্তা দেন বিশ্ববাসীকে। সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিরও। সব ধরনের বিভাজন রেখার বাইরে দাঁড়িয়ে সাম্য, মানবিকতা, ন্যায়ের বার্তা দিয়েছেন পোপ ফ্রান্সিস, যা বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। কাকলি আখতার, সময় সংবাদ। তহবিল আটকে দেয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। অভিযোগে বলা হয় ২২০ কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিতের সিদ্ধান্ত শুধু প্রতিশোধমূলক নয়, বরং সংবিধানের সরাসরি লঙ্ঘন। এদিকে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে সরব হয়েছে ভারত ও চীনের শিক্ষার্থীরা। নিউ হ্যাম্পশায়ারের আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত কয়েকজন ভারতীয় ও চীনা শিক্ষার্থী। সম্প্রতি ভর্তি নীতি, নিয়োগ প্রক্রিয়া ও তাদের রাজনৈতিক অবস্থান সরকারের অধীনে আনতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার ওই আবদার সরাসরি নাকচ করে দেয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আর এতেই চটে যান মার্কিন প্রেসিডেন্ট। ক্ষুব্ধ হয়ে গেল সপ্তাহে বিশ্ববিদ্যালয়টির ২২০ কোটি ডলারের তহবিল স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। একই সঙ্গে সিদ্ধান্ত থেকে সরে না আসলে করমুক্ত সুবিধা বাতিলেরও হুঁশিয়ারি দেন। ট্রাম্পের এমন কঠোর অবস্থানেও নিজেদের নীতিতে অটল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তহবিল আটকে দেয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে বিখ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠান। আদালতে দায়ের করা মামলায় বলা হয়, মার্কিন সরকারের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সংবিধান, বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন। ট্রাম্পের এসব পদক্ষেপকে মর্জিমাফিক ও বেআইনি বলেও আখ্যায়িত করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
যদিও ট্রাম্প প্রশাসনের দাবি গত বছর গাজা যুদ্ধের বিরুদ্ধে মার্কিন ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনগুলোতে ব্যাপক মাত্রায় ইহুদি বিদ্বেষ ছিল। তবে হার্ভার্ড বলছে সরকার আন্দোলন বন্ধ করার নামে তাদের মেডিকেল ও টেকনোলজিক্যাল গবেষণার ফান্ডই আটকে দিয়েছে, যার সঙ্গে ইহুদি বিদ্বেষের কোনো সম্পর্কই নেই। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প ও হার্ভার্ডের এই সংঘাত কেবল একটি বিশ্ববিদ্যালয়ের তহবিল নিয়ে নয়, এটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রাজনৈতিক হস্তক্ষেপের লড়াই। এদিকে নিউ হ্যাম্পশায়ারের একটি ফেডারেল আদালতে মামলা করেছেন 3 ভারতীয় ও 2 চীনা শিক্ষার্থী। তাদের অভিযোগ ট্রাম্প প্রশাসন কোনো পূর্ব নোটিশ ছাড়াই একতরফাভাবে হাজার হাজার শিক্ষার্থীর F1 ভিসা বাতিল করছে। এই পদক্ষেপ শিক্ষার্থীদের আর্থিক, একাডেমিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলেও অভিযোগ তাদের। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পারস্য উপসাগরের 3টি দ্বীপ নিয়ে ইরান আরব আমিরাত নতুন বিরোধ, মালিকানার দাবি আবুধাবির, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ জানিয়ে জাতিসংঘে তেহরানের চিঠি। দ্বিতীয়বারের মতো সিগন্যাল চ্যাটে সামরিক তথ্য ফাঁসের অভিযোগে যখন চাপে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, তখন পাশে দাঁড়ালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশংসাও করলেন হেগসেথের। তবে ঘটনার পেছনে ছাঁটাই হওয়া কর্মকর্তাদের প্রতিহিংসাকে দায়ী করছেন হেগসেথ। আর হোয়াইট হাউস বলছে কোনো গোপন তথ্য নয়, এটা মিডিয়ার বানানো পুরনো নাটক। 1 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ফাঁস হলো গোপন মার্কিন সামরিক আলোচনা। এবারও সিগন্যাল চ্যাট, এবারও ইয়েমেনের হাউথিদের বিরুদ্ধে মার্কিন হামলার পরিকল্পনা। তবে এবার সেই চ্যাট খুলেছেন স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এতে যুক্ত ছিলেন তার স্ত্রী, ভাই, ব্যক্তিগত আইনজীবী সহ পেন্টাগনেরও কেউ কেউ। সিগন্যাল চ্যাটে পাঠানো হয় মার্কিন FA-18 যুদ্ধ বিমানের হামলার সময়সূচি। অথচ হেগসেথের স্ত্রী পেন্টাগনের কেউ নন। ভাই আর আইনজীবী পেন্টাগনে থাকলেও এত স্পর্শকাতর তথ্য জানার প্রয়োজনীয়তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে অভিযোগ উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, বরং সাংবাদিকদের প্রশ্নের জবাবে একে মিডিয়ার বানানো নাটক আখ্যা দেন। হেগসেথও দোষ চাপালেন সম্প্রতি ছাঁটাই হওয়া 3 কর্মকর্তা ও মিডিয়ার ওপর। তবে নিউ ইয়র্ক টাইমস বলছে সিগন্যাল গ্রুপ ডিফেন্স টিম হাডল তৈরি করেছিলেন হেগসেথ নিজেই। চাপে পড়ে পেন্টাগনে বরখাস্ত হয়েছেন শীর্ষ কয়েকজন কর্মকর্তা। সাবেক মুখপাত্র জন এলিয়ট বলছেন পুরো দফতর এখন বিশৃঙ্খল হয়ে পড়েছে। হেগসেথের দল মিথ্যা ছড়িয়ে সহকর্মীদের মানহানি করছে বলেও দাবি করেছেন নিজের পদত্যাগপত্রে। তবে সব অভিযোগ অস্বীকার করে হোয়াইট হাউস বলছে গোপন কোনো তথ্য আদান প্রদান হয়নি। এদিকে ট্রাম্প প্রশাসনের দাবি এ হামলা ইয়েমেনের হাউথিদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা, যারা লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। পারস্য উপসাগরের 3টি দ্বীপ নিয়ে ইরান আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শুরু হয়েছে নতুন বিরোধ। জাতিসংঘের পাঠানো এক চিঠিতে সংযুক্ত আরব আমিরাতের দাবিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং জাতিসংঘের সনদের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানিয়েছেন আবু মুসা, গ্রেটার টপ এবং লেসার টপ 3টি ঐতিহাসিকভাবে ইরানের অংশ। এর আগে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির পররাষ্ট্রমন্ত্রীদের এক বিবৃতিতে দ্বীপগুলোর উপর সংযুক্ত আরব আমিরাতের মালিকানা দাবি করে। তেহরানের দাবি ঐতিহাসিক ও আন্তর্জাতিক নথিদ্বীপ 3টির উপর তাদের সার্বভৌমত্বের অকাট্য প্রমাণ। রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে আইনি অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার একটি আইনে স্বাক্ষর করে সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি। চুক্তির আওতায় মস্কো ও তেহরানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ সহ বহু খাতে দীর্ঘমেয়াদী সহযোগিতা জোরদারের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। স্বাক্ষরের সময় পুতিন বলেন, এটি শুধু রাশিয়া ও ইরানের নয়, পুরো ইউরেশিয়া অঞ্চলের স্থিতিশীল উন্নয়নের ভিত্তি তৈরি করবে। চলতি বছরের জানুয়ারিতে মস্কোতে পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 20 বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন। 1 বছরের ব্যবধানে ইতালি থেকে বাংলাদেশে 181 মিলিয়ন ইউরোর বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার বিপরীতে ইউরোর বিনিময় হার বেশি হওয়ায় চাকরিজীবীদের মধ্যে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী গত বছর ইতালি থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো হয়েছে 1348 মিলিয়ন ইউরো। ইতালি থেকে হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত।
2002 সালের জানুয়ারিতে ইতালি সহ ইউরোপের 12টি দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইউরোর প্রচলন। ওই সময় 1 ইউরোর বিনিময় হার ছিল বাংলাদেশি মুদ্রায় 80 টাকারও কম, তা এখন বেড়ে 141.55 টাকায় দাঁড়িয়েছে। ইউরোর বিপরীতে বাংলাদেশি মুদ্রার বিনিময় হার কমলেও বেড়েছে ইতালি থেকে রেমিটেন্স পাঠানোর প্রবণতা, যা আগামীতেও ধরে রাখতে চান প্রবাসী বাংলাদেশিরা। ইতালি প্রবাসীরা সাশ্রয়ী করে হলেও বাংলাদেশে অধিক হারে রেমিটেন্স পাঠাচ্ছে। রেমিটেন্সও দিন দিন বেড়ে যাচ্ছে, সবাই বাংলাদেশে টাকা পাঠিয়ে খুব খুশি। আমরা সবাই তো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছি এবং সবাই পাঠাবে, কারণ এখন রেট যেভাবে ভালো চলতেছে সবাই হ্যাপি। ন্যাশনাল এক্সচেঞ্জের কোম্পানির পক্ষ থেকে আমি আশা করতেছি যে আরও রেমিটেন্সের প্রবাহ এভাবে অব্যাহত থাকবে। 2023 সালের তুলনায় ইতালি থেকে গত বছর বাংলাদেশে রেমিটেন্স পাঠানো হয়েছে 181 মিলিয়ন ইউরোরও বেশি। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী গত বছর মোট রেমিটেন্স পাঠানো হয়েছে 1348.20 মিলিয়ন ইউরো। ওই বছরের প্রথম 3 মাসের তুলনায় চলতি বছরের প্রথম 3 মাসে রেমিটেন্স পাঠানো হয়েছে 91 মিলিয়ন ইউরোর বেশি। প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানা কারণে ব্যবসায়ীরা বাংলাদেশে প্রয়োজনীয় রেমিটেন্স পাঠাতে ব্যর্থ হলেও চাকরিজীবীরা বিনিময় হার বৃদ্ধির কারণে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। কুড়িগ্রামে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাব সেখানে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। সুমন। মাননীয় চেয়ারম্যান, রাষ্ট্রের যে কাঠামোগত উন্নয়নের জন্য আপনি যে 31 দফা ঘোষণা করেছেন, এটি আমরা দেখেছি যে সুদূর প্রসারী, কিন্তু এই কার্যক্রম এক্সিকিউট করার জন্য যে দক্ষ জনবল, স্কিল ম্যান পাওয়ার প্রয়োজন আছে আমাদের দেশে, সেটার জন্য ভবিষ্যতে আমরা উন্নত দেশগুলোতে দেখেছি যে মানব সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি থাকে। সেই আদলে কি বাংলাদেশের ভবিষ্যতে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কোনো মন্ত্রণালয় আপনি গঠন করবেন কিনা, এটা আমার জানার ইচ্ছা এবং প্রস্তাবনাও থাকবে এই 31 দফার সাথেই। ধন্যবাদ। বিষয়টি আমি না, বিষয়টি হচ্ছে সরকার, আমি গঠন করব কিনা। সরকার থাকবে, জনগণের নির্বাচিত সরকার, তারা গঠন করবে কিনা। আচ্ছা, এখন সুমন, আমাদের 31 দফার অনেকগুলো বিষয় আছে, মানে 31টা বিষয় আছে। এগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, যেহেতু আমরা এইগুলোর বাস্তবায়নের ব্যাপারে কমিটমেন্ট দিয়েছি বাংলাদেশের মানুষের সামনে। এগুলো বাস্তবায়ন অনেকগুলো, কম বেশি সবগুলো করতে গেলে এখানে বিভিন্ন ভাগ আছে। কিছু ভাগ আছে রাজনীতিবিদের দায়িত্ব, কিছু ভাগ আছে বিভিন্ন প্রফেশনালসদের দায়িত্ব। তো রাজনীতিবিদদের যেগুলো দায়িত্ব, যেমন আমরা বলেছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করব, এটি রাজনীতিবিদদের কাজ, সংসদে এটি করতে হবে। আমরা বলেছি যে আমরা পরবর্তীতে আমাদের পরিকল্পনা আছে, আমরা সমাজের, আমরা যারা রাজনীতি রেগুলার রাজনীতি করি আমরা করি, এর বাইরেও বিভিন্ন মানুষ আছেন যারা বিভিন্নভাবে দেশ গঠনে, জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। তার মধ্যে বিভিন্ন প্রফেশনালস আছেন, শিক্ষক আছেন, তার মধ্যে সাংবাদিক আছেন, লয়ার্স আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন। এদের ভিতরে যারা রাখতে সক্ষম, এই মানুষগুলোকেও সুযোগ করে দেওয়া, তার জন্য আমরা একটা উচ্চ কক্ষ তৈরি করতে চাচ্ছি। প্রথমে প্রাইমারিলি এটা রাজনীতিবিদদেরই কাজ, তো এখানে রাজনীতিবিদদেরকে ভূমিকা রাখতে হবে। ঠিক এর বাইরে আপনি যদি শিক্ষার বিষয়, আমরা যেটা এই যে একটু আগে আমাদেরকে প্রশ্ন করেছে কুড়িগ্রাম থেকে, গাইবান্ধা থেকে লিঙ্কন প্রশ্ন করেছিল, দেখেছেন আপনি, শিক্ষার প্রাইমারি শিক্ষা বলেন বা যে শিক্ষার ব্যাপারে, সেকেন্ডারি আমরা শিক্ষার ব্যাপারে বলেছি। এখানে সরকারের কাজ আছে ঠিক, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে হবে শিক্ষকদেরকে। অর্থাৎ বিশাল একটা অংশ কিন্তু শিক্ষক আছেন এবং তাদেরকে আগামী দিনে জাতি গঠনে তাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমরা এখানে বলেছি যে আমরা স্বাস্থ্যের ব্যবস্থার উন্নতি ঘটাতে চাই, আমাদের 31 দফার মধ্যে আছে। সেক্ষেত্রে স্বাস্থ্যের সাথে বিভিন্ন কাজ আছে যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজন থাকে, কিন্তু এটির বড় অংশ, 90% অংশ বা 90%-এর কাছাকাছি অংশ চিকিৎসক বা ফিজিশিয়ান যারা, তারা জড়িত আছেন, কাজে তাদেরকে এখানে ভূমিকা রাখতে হবে। এভাবে বিভিন্ন বিষয় আছে, যাদের যেই বিষয়টি আছে, এই মানুষগুলো
মোটামুটি তাদের অবস্থান থেকে যদি সঠিক ভূমিকা রাখেন, সঠিক ভূমিকা পালন করেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা অনেক সমস্যা থেকেই কাটিয়ে উঠতে সক্ষম হব। সরাসরি তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্য দেখছিলাম, সঙ্গে থাকুন সময়ের।